পুলিশ ফাইল। মারুন মারুন স্যার, আমাকে মেরে মেরে শেষ করে দিন, কিন্তু দয়া করে পুলিশের হাতে দেবেন না স্যার। পুলিশের হাতে দিলে ওরা আমাকে ভেতরে চালান করে দেবে, বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে স্যার। চুপ শালা, নাকি কান্না হচ্ছে আবার? বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে? তোর মতো ছেলের আবার সংসার কিসের রে? দোকানে চুরি করে আবার মিথ্যে কথা বলছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থামুন এবার। স্যার, মেয়েরও কোনো সুখ নেই স্যার। এই হার জিরজিরে চেহারা নেশা করে করে দেখুন, হার কটা মাত্র সম্বল। ওকে চালান করে দিন স্যার, ওকে চালান করে দিন। হ্যাঁ, কটা দিনে ঠ্যাঙ্গানি খেয়ে ফিরে আসুন। স্যার মাফ করে দিন স্যার, আর চুরি করব না, নেশা করা ছেড়ে দেবো স্যার। চুপ, একদম চুপ। হ্যালো, এটা কি রায়দিঘি থানা স্যার? হ্যাঁ এটাই রায়দিঘি থানা। আপনি কে বলছেন? স্যার স্যার আপনারা শিগগিরই চলে আসুন স্যার, আমার বৌদি গলায় দড়ি দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। ঠিকানাটা একবার বলুন তো। হ্যাঁ স্যার, এটা রায়দিঘি স্যার। হ্যাঁ মন্ডলপাড়া স্যার, দিঘির পাড়ে এসে নিয়ে যান। দেখুন, আমি আপনাদের সকলের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু বিষয় আমাকে জানতেই হবে। বুঝতেই পারছেন, ডিউটি। আচ্ছা দিলীপবাবু, আপনি কি বলতে পারেন, মানে আপনার কি মনে হয় আপনার স্ত্রী কেন আত্মহত্যা করলেন? জানি না স্যার, আমি কি করে বলবো সাবিত্রী যে কেন এরকম করলো স্যার। এখন যে কি হবে স্যার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘটনাটা কখন হলো, কখন দেখলেন, মানে প্রথমে দেখলেন কে? জানি না স্যার, আমরা কেউ দেখিনি। আমরা সবাই বাইরে কাজ টাজ করছিলাম, বৌদি ভেতরেই ছিল। দাদা হঠাৎ কি এমন একটা কাজে ঘরের ভেতরে এলো, তারপর তারপর দাদা হঠাৎ চিৎকার শুনে আমরা সবাই ছুটে গেলাম। দেখলাম স্যার, বৌদি বৌদি ঝুলছে। উফ, সে কি দৃশ্য! দেখা যায় না স্যার, দেখা যায় না। তার মানে দিলীপ বাবুই প্রথমে দেখেছেন। দরজা ভাঙা হয়নি, দরজাটা খোলাই ছিল, তাই তো? বেশ, পোস্টমর্টম রিপোর্ট আসুক, তারপর সত্যিই জানা যাবে এটা আত্মহত্যা না আর কিছু। সুদীপ বাবু, আমি প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে কিছু প্রশ্ন করতে চাই। 2010 সালের ডিসেম্বর মাসের ঘটনা। রায়দিঘি থানার অন্তর্গত দশরথ দাসের বাড়িতে ঘটে গেল এই ঘটনা। বাড়ির বড় বউ আত্মহত্যা করলো। যদিও পুলিশের বক্তব্য যেটা আত্মহত্যা নাকি শুধুমাত্র হত্যা তা ময়না তদন্তের পরই ভালোভাবে বোঝা যাবে। আমাদের সন্দেহবাতিক মন বলে যে এত সহজ নয় সিদ্ধান্তে পৌঁছানো। যদি এই আত্মহত্যা হয়েই থাকে তাহলে কেন কেন বিয়ের 15 বছর পর 12 বছরের ছেলে রয়েছে যার, সেই সাবিত্রী দাসকে হঠাৎ আত্মহত্যা করতে হবে? এমনও তো হতে পারে যে আত্মহত্যার প্ররোচনার ফলে এত বড় কাণ্ড ঘটল। খোঁজ নিয়ে দেখা গেল যে এর পেছনে রয়েছে একটাই কারণ, পণ। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে একটা অন্য তাৎপর্যও আছে। এখানে একদিকে এক ভাইয়ের সংসারে তার শ্বশুর বাড়ি থেকে নির্বিচারে উপহার পাওয়া এবং তারই জেরে অন্য ভাইয়ের সংসারে আগুন। কিন্তু কেন? ওঠো, শুনছো? ওঠো।
আজ না তোমার জন্মদিন? ওঠো, দেখো কি এনেছি। এটা তোমার জন্য এনেছি, নাও, আজ তোমার জন্মদিন। ভালো আছে? পছন্দ তো? খুব। মনে একটা পুতুলেরও ছিল জানো, কি যে ইচ্ছা ছিল। কেমন লাগছে আমায়? খুব সুন্দর। আমার ছাড়ো না, সকাল সকাল বদমাইশি বুদ্ধি না, তোমায় আমি বুঝিয়ে ভেবেছো নাকি? ছাড়ো। এইভাবে কাজ করে নকুল, আমি আর তোকে রাখবো না, এই বলে দিলাম। আচ্ছা, কোনো একটা কাজ তোকে দিলে তুই ঠিকমতো করিস না কেন? গত পরশুদিন বস্তাগুলো পৌঁছে দিতে বলেছিলাম, বলাই দাকে দিসনি কেন? বিশেষ করে দিলীপ দা, কাল সারাটা দিন ছেলেটা জলের মতো পায়খানা, শুধু আসছে আর যাচ্ছে। একদম একদম মিছে কথা বলবি না নকুল, একদম মিছে কথা বলবি না। আর সকাল সকাল চিল্লাস না তো বড় খোকা। নকুল, এখনই দিয়ে গিয়ে। এই যে বাবা, তোমার এই আশকারাতে না এগুলো মাথায় চড়ে বসছে। আচ্ছা বাবা, তুমি যদি সমস্ত কিছুতে এইভাবে ছাড় দিয়ে দাও, তাহলে এগুলোকে দিয়ে আমি কি করে কাজ করাই বলো তো? সব সময় বকলেই হয় না রে বড় খোকা, মাঝে মধ্যে একটু মধু মিশিয়েও বলতে হয়, নইলে ওরা তোর কথা শুনবে কেন? তোর কাজ হচ্ছে ওদেরকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া। চিরটা কাল মাথা গরম তোর। হ্যাঁ, তুমি তো সবকিছুর মধ্যে আমারই দোষ দেখো বারবার। আর আমি একা মানুষ, এই সব দিক সামলাই কি করে বলো তো? এই ছোটকুটা বিয়ের আগে ছিল একরকম, আর বিয়ের পর হয়েছে আরেক রকম। আরে বাবা, বিয়ে তো আমিও করেছি নাকি? এই নিন বাবা আপনার চা, চায়ে আদা দেওয়া আছে, আপনার ঠান্ডা লেগেছে, উপকার পাবেন। এ নাও তোমার চাটা ধরো। সব সময় ঠাকুরপুর প্রতি তো রাগারাগি করো কেন বলো তো? করবো না কেন বলতে পারো? বিয়ের পর থেকেই দেখছি ছোটকুটা বউয়ের আঁচলের তলায় তলায়। ব্যবসার কাজকর্মগুলোতে তো ফাঁকি পড়ে যাচ্ছে নাকি? কি যে বলো না, সদ্য বিয়ে হয়েছে, বাচ্চা দুটো ছেলে মেয়ে, ওদের শখ আহ্লাদ থাকতে নেই নাকি? তা করুক না, আমি কি বারণ করেছি? তাই বলে সারাদিন রাত? বিয়ের পর একটু এরকম হয়, সবাই কি আর তোমার মতো নাকি? আদিক্ষেতা। এই নকুল, রাখ, তুই রাখ বলছি, একদম তুলবে না, রাখ। হ্যাঁ গো বৌমা, ও ধেরে খোকার মাথায় আবার কোন ক্যারা পোকা কামড়ালো? হ্যাঁ, বাপ রে বাপ, কি ষাঁড়ের মতো গলা! কি হয়েছে গো বৌমা? শাসন করতে পারলে তো ছাড়ে না মা, এ তো আপনি জানেন। তার মধ্যে ঠাকুরপো কেন বৌসুয়াগি হয়েছে, এটা ওনার মনে লেগেছে। কেন ও কাজ করছে না? দেখো বৌমা, বড় খোকা যেন আবার ছোট খোকাকে ওরকম ভাবে না বলে। একে তো বড় ঘরে বিয়ে হয়েছে, তার উপর মেয়েটা আবার আমাদের মতো মুখ্য সূক্ষ্ম নয়। কোনো কথা যদি ওর মনে লেগে যায় না, তাহলে একেবারে ছিচি কাণ্ড হয়ে যাবে। হ্যাঁ, সত্যি কথাই তো মা, ওরকম বড়লোক বাবা, ওরকম আদরে বড় হয়েছে, আমাদের মতো বাড়িতে এসছে, এটাই তো। তার উপর দেখো একটু অহংকার নেই, বাবা তো বিয়েতে একবারে ঢেলে দিয়েছে। আর শুধু যে মেয়ের ভালো মন্দ দেখছে তা তো না, এই পরিবারের লোকজনদেরও তো ভালো মন্দ দেখছে। সত্যি মা, বিয়েতে গ্যাস, টিভি আর এত গয়নাগাটি দিয়েছে যে গুণে শেষ করা যাবে না। তার উপর বলো, দিরাগমনে কি ভালো ভালো প্রণামী দিয়েছে। হ্যাঁ, আরে বাবা, পয়সা থাকলেই হয় না, মনটাও থাকতে হয়, বুঝেছো? আর আমরা তো ওদের কাছে কিছু চাইনি, আর না চাইতেই একদম। এই যে তুমি বলো না, তোমার বাবার কাছে আমরা কি কিছু চেয়েছি? চাইনি তো। অবশ্য চাইলেও দিতে পারতেন না বেয়াই মশাই, আর সেই জন্যই তো ছোট বৌমাকে একটু তো আজ রাখতে হবে নাকি? তা তো ঠিকই মা। ও বাবা, আমিও কথা শুনতে রাজি নই যে পরের বাড়ির মেয়েকে এনে আমরা কষ্ট দিচ্ছি। যাকে ওসব কথা ছাড়ো। ও বৌমা, তুমি এক বালতি জল এনে দাও তো আমাকে। হ্যাঁ মা, যাই মা। বলছি, উফ, যত গরু জুটেছে আমার কপালে, যেগুলোর গায়ে একটু মানুষের চামড়া আছে, সেগুলো আজ তো এক একটা সব ফাঁকিবাজ। ওদের কথা ছাড় বড় খোকা, ওদের কথা ছাড়, এবার কাজের কথায় আয়। বলো, কি বলবে? ছোট বৌমার বাড়ি কেমন তা তো তুই জানিসই, আর মেয়েটাও লেখাপড়া জানা। তোর এই চাষাড়ে ভাবগতিক এবার একটু কমা। কত কিছু দেওয়া থাওয়া করছে আমাদের সংসারের জন্য,
দিচ্ছেও। তোর এই কথায় ছোট বৌমা যেন দুঃখ টুক্ষ না পায়। আমি আবার ছোট বৌমাকে কখন কি বললাম? ছোট খোকাকেও আর কিছু বলবি না। ও আমার ছেলে হলেও ও তো একটা বাড়ির জামাই, ভালোবাসে ওরা ছোট খোকাকে। তোর কথায় যেন ওরা কিছু ভেবে না বসে। শোন, তোকেও তো বুঝতে হবে ছোট ভেয়ান আমাদের সংসারের জন্য কত কিছু দেওয়া ঠেওয়া করছে বলতো। দিচ্ছেও। পারবি তুই আমাদের সংসারের জন্য এত কিছু করতে? তাও যদি বুঝতাম তোর শ্বশুর বাড়ির সেই খ্যাপটা আছে। ও, ছোটকু শ্বশুর বাড়ি এখন এত কিছু করছে বলে ওরা খুব ভালো হয়ে গেল, তাই না? কই, তুমি এতদিন তো এই সমস্ত কথা বলনি আমাকে। না বলে আর রই কেমনে বলতো? লোকজনে তো চোখে আর ঠুলি পড়ে নেই, তারা দেখছে, শুনছে, মুখ আছে, বলছেও অনেক কিছু। আর যদি তোমার এতই নেওয়ার ইচ্ছা, তাহলে বিয়ের আগে আমাকে বলনি কেন? আর যখন দিতে পারেনি, তাহলে বিয়েতে রাজি হলে কেন? তুই তো বেটা গোমুখ। ছোট খোকার মতো 5 দিতিস তাও বুঝতাম, পয়সাওয়ালা ঘরও পেতাম বিয়ে দেওয়ার জন্য। বুঝেছি, আর বলতে হবে না। এই যে দশরথ দা, কেমন আছেন? বহুদিন বাঁচবো মদন, তোমার কথাই হচ্ছে। বড় খোকাকে জিজ্ঞেস করো, এই মাত্র তোমার কথা। তা হ্যাঁ, এত সকাল সকাল আমার বাড়িতে পায়ের ধুলো। আরে দূর, ওসব পায়ের ধুলো টুলো সব ফালতু। তোমরাও না যা সব বাড়ি টাড়িয়ে বলো, আজকে আমার মেয়েটার জন্মদিন, বিয়ের পর প্রথম জন্মদিন। সকালবেলা ঘুম থেকে উঠে মনটা কিরকম হু হু করে উঠলো। উঠবেই তো, খুব ভালো করেছো এসে। এসো এসো, এই যে, আরে কে এসেছে দেখো, কার পায়ের ধুলো পড়েছে আমাদের বাড়িতে। এসো। আবার সেই পায়ের ধুলো টুলো শুরু করলে তো? আরে এসো এসো এসো, ভেতরে এসো, এসো 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 এসো। এই যে দেখো, মদন মিত্র, ছোট ছেলে সুদীপের শ্বশুর মশাই। বিরাট ব্যবসা, প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা, অনেক সঞ্চয়। এমন একজন বড় লোক সম্বন্ধী, তার আদর আপ্যায়ন তো হবেই। মদন মিত্রের অর্থের অহংকার, ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছে। জামাইয়ের বাড়িতে উপহারের বন্যা, মেয়ে জামাইকে সোনা দিয়ে মুড়ে দেওয়া, বাইক, টিভি, ফ্রিজ সব দিয়েছে। আর শুধু এখানেই শেষ নয়, দশরথের চাহিদা মতো বরপণের টাকা আলাদা করে। এখানেই শেষ নয়, তারপরেও নানা উৎসবে বা বিনা উৎসবে উপযাজক হয়ে প্রণামী বা আশীর্বাদ স্বরূপ উপহার দিয়েই যাচ্ছে। আর শুধু দশরথের পরিবারের মন জয় করাই নয়, তাদের মতামত কিনে নিচ্ছে। বলতে বাধ্য হচ্ছি যে এই ধরনের উপহার দেওয়া এক ধরনের সামাজিক অপরাধ। এতে মানুষের মনে লোভের সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে হিংসা। ছারকার হওয়ার প্রস্তুতি নিচ্ছে একটা গোটা পরিবার, আর তার ইন্ধন যোগাচ্ছে এই মদন মিত্রের মতো মানুষেরা, জ্ঞানে কিংবা অজ্ঞানে। নে ধর। বাবা, এই এই, একদম না করবি না। সুখে ঘর কর মা, সুখে ঘর কর। এবার আর তেমন কিছু দিতে পারলাম না। আসলে ব্যবসাটাকে না একটু বাড়াবো ভাবছি। দশরথটা বুঝবে, কি বলো? ব্যবসা বাড়াতে টাকা লাগবে না? না না, এইভাবে কেন বলছেন? এমনিতে তো অনেক জিনিস দিয়েছেন, আমাদেরই নিতে কেমন লজ্জা করে। বুঝি, আমাকে দিলেও হতো, তবে ওরকম ভাববেন না। আমি কি বাইরের লোক নাকি? কি দশরথ দা, আমি বাইরের লোক? আমি তো এবারেরই লোক নাকি? আচ্ছা আচ্ছা, আমার একমাত্র মেয়ে যদি আপনাদের পরিবারের একজন হয়, তাহলে আমি বাইরের লোক কি করে হলাম? না না, এভাবে বলবেন না। আচ্ছা যাকে শুনুন বেয়ার মশাই, আজকে দুপুরে কিন্তু এ বাড়ি থেকে না খেয়ে যাওয়া যাবে না, হ্যাঁ? এটা এ বাড়ির কর্তার হুকুম। বাবা সুদীপ, চলো এই ফাঁকে তোমার সঙ্গে গুটি কয়েক কাজের কথা সেরে নি। হ্যাঁ চলুন চলুন। মা দেখো, গয়নাটা কি সুন্দর না? হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। তোমার বাবার তুমি একমাত্র মেয়ে, তোমাকে কি খারাপ জিনিস দিতে পারে? কেন পড়বে মা, খুব সুন্দর হয়েছে জিনিসটা। এই সব কিছু হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। তোমার বাবা তো একটা কানা করেও কিছু দিলেন। এদিকে বাবা বললেন আমার নাকি দেবার কোনো ক্ষমতাই নেই, তাও সেটা ছোট্ট শ্বশুরের সামনে। এসব তুমি কি বলছো? আমার বাবার কি এত টাকা আছে কোন রকমের অত বড় সংসারটা চালায়?
এর জন্য না টাকা লাগে না, মন লাগে, মন। তোমার বাবাটা না হচ্ছে আসলে একটা হার কিপ। পুজোর সময় নমো করে কোত্থেকে কতগুলো জিনিসপত্র নিয়ে এসে হাত ছেড়ে ফেলে। কখনো দেখেছো যে উনি আমার কাঁধে হাত রেখেছে? দেখেছো? অথচ এটা নাকি ওনার কুটুম্ব বাড়ি। এসব তুমি কি বলছো? তোমরা তো দেখে শুনে রাজি হয়ে নিয়ে এসেছিলে। রাজি হয়েছিলাম বলে কি কিছু দিতে নেই নাকি? হ্যাঁ, ছোট্টুর বেলা তো কি আমরা কিছু চাইছি? চাইলেই পারতে। মনে জমি রেখেছিলে কেন? চাওনি কেন? তোমার ছোট ভাইয়ের মতো। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। পুরোটাই তার আবার গলাবাজি। চাইলেই পারতে, হ্যাঁ, বড় বড় কথা। চাওনি কেন? না, ঠিক আছে, এখন চাইছি, যাও, নিয়ে এসো, যাও, টাকা দাও, গয়না দাও, যাও নিয়ে আসো। পুজোর সময় ওই দামি জামা কাপড় নিয়ে এসো, যাও বলছি। তুমি এভাবে আমার মুখটাকে কেন পোড়ালে সাবিত্রী? উফ, কাজ থেকে ফিরে বড় মুখ করে জানতে গেলাম যে জিনিসপত্রগুলো সকলের ভালো লেগেছে কিনা। আচ্ছা, এইরকম কম দামি জেলে জিনিস আমাদের বাড়ির কাউকে কখনো পড়তে দেখেছো তুমি? হ্যাঁ, ছোটকুর বউ তো পরিষ্কার বলেই দিল যে ওদের বাড়ির কাজের লোক নাকি এইরকম জামা কাপড় কোনোদিনও পরে না। মাও বললো যে এইরকম জিনিসপত্র দেওয়ার থেকে না দেওয়াই ভালো। এই বাড়িতে আমার সম্মানটাকে তুমি কোথায় রাখলে বলতে পারো? পছন্দ হয়নি তো চৈতালি, আর তার জন্য তোমার বাবা আর মায়েরও। আমার বাবা এই বাজারে সব থেকে দামি দোকান থেকে দামি জামা কাপড় কিনে এনে দিয়েছে, যেটা কিনা তোমার ছোট ভাইয়ের শ্বশুরও কিনে দেয়নি। এই, ওসব কে শুনতে চেয়েছে? আমি কি কখনো জানতে চাইছি যে কোন দোকান থেকে কত দাম দিয়ে তোমার বাবা এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে এনেছে? হ্যাঁ, আমাদের বাড়ির কারোর এগুলো পছন্দ হয়নি, ব্যাস, এটাই হচ্ছে শেষ কথা। না, এটা শেষ কথা নয়। শেষ কথা হলো তোমরা চৈতালি কথা হ্যাঁ না বলছো। তা তো বলবে, না বললে তো এইসব জিনিসপত্র পাওয়া যাবে না। এসব তো আগে কখনো ছিল না, এখন কেন হচ্ছে? এই জবাবটা দাও। লোভী করে তুলেছে তোমাদের। যত দামি জিনিসই বাবা দিক না কেন, তোমাদের ভালো লাগবে না, এই আমি বুঝেছি। বড্ড বার বেড়েছে না তোমার? হ্যাঁ, বড্ড বার বেড়েছে তোমার। সাহস কত বড়! হ্যাঁ, এই শোনো, তুমি ওই সাহসটা আমাকে দেখাবে না বলে দিলাম। একদম ওই সাহস তুমি আমাকে আর দেখাবে না। যে বউ তার স্বামীর সম্মান রাখতে পারে না, সে আবার কিসের বউ? এতদিন সংসার করার পর তুমি আজ বুঝলে যে আমি তোমার সম্মান রাখতে পারি না? তাও বা কিসের জন্য? তোমরা লোভ মেটাতে পারি না বলে? সাবিত্রী, থামলে কেন? মারো আমায়! বেশ কিছু ভালো চাষের জমির খবর পেয়েছি, নামমাত্র দামে বিক্রি হচ্ছে। কিনে নিতে পারলে লাভ আছে, কিন্তু টাকা পয়সার যে অবস্থা, তাতে দুম করে ঘরের পয়সা বার করতে মন ছায় দিচ্ছে না। তোরা তো জানিস, আর দিনকাল যা পড়েছে আজকাল, তাতে হাতে টাকা পয়সা না থাকলে মানে হঠাৎ যদি মানে বিপদ আপদ হলে তো মুশকিল হয়ে যাবে। তোরা কি বলিস? বাবা, আমাদের যা জমি আছে তা তো অনেকটাই বাবা, আর তা দিয়ে তো আমাদের বেশ চলেও যাচ্ছে, লাভও তো ভালোই হচ্ছে। এখন নতুন করে আবার জমি কিনে টাকা পয়সা আটকে রাখার তো কোনো মানে নেই। কি বলছো কি দাদা তুমি? জমি হচ্ছে সোনা গো, সোনা। আর এই সোনার দাম তাও ওঠা নামা করে, কিন্তু জমি শুধুই ওঠে। শুধু জমি কেনা বেচা করে কত লোক কোটিপতি হয়েছে তুমি জানো? না বাবা, আমার মতে খুব শিগগির জমিগুলো কিনে নেওয়া আমাদের লাভজনক হবে। কিন্তু ছোটকু, জমি কিনবো বললেই তো আর কেনা যায় না, তার জন্য টাকা পয়সা লাগে। আরে বাবা, বাবা তো সেই কথাটাই বলছে, আমাদের সেই টাকা পয়সা কোথায়? না, এখনই যে পুরো টাকাটা দিতে হবে তার কোনো মানে নেই। মানে কিছু টাকা দিয়ে জমিটা ধরে রাখতে পারলেই হবে। যাই হোক বাবা, আজকের দিনে কেউ ঘরের টাকায় ব্যবসা করে না। সময় যুগ সব বদলেছে, লোন দেওয়ার জন্য তো ব্যাংক রয়েছে। কিন্তু তাতে তো ফেরত দিতে গেলেই লাভের গুড় পিঁপড়ে খেয়ে নেবে। আমি তোদের যে জন্য ডেকেছি, শোন, আমি কি চাই মানে তোরা দুজনে মিলে না ভাগ করে জমিগুলো কিনে নে। দেখ না কোনোখান থেকে টাকাটা জোগাড় করতে পারিস কিনা। ধার? ও তো জমি বাড়ি বন্ধক রেখে করতে হয়, আর সেসব আমার কাছে কোথায় যে আমি পাবো? আর তাছাড়া আমার কাছে এত টাকাও নেই যে আমি দিতে পারবো। আমি তো সেই কথাই বললাম যে দেখ
পারিস কিনা টাকাটা জোগাড় করতে। এখন অগ্রিম কত লাগবে বলো তো? তা মানে প্রায় 1,05,000 টাকা লাগবে, প্রায় 40 বিঘের মতন জমি। তুমি চিন্তা করো না বাবা, আমি ব্যবস্থা করছি, কিন্তু জমি তোমার নামই হবে। তুই এত টাকা কোথা থেকে জোগাড় করবি রে খোকা? তুমি এত চিন্তা করো না তো, তুমি যখন চাইছো সব ব্যবস্থা হয়ে যাবে। তুই সময়ের মতো দাঁড়িয়ে রইলি কেন? আরে দাঁড়িয়ে থাকলে তো টাকাটা জোগাড় করা যাবে না। দেখ ছোট ভাইকে দেখ, পারুক না পারুক কোনো কাজে পিছপা হয় না। আরে যা দেখ কি করে টাকাটা জোগাড় করতে পারিস, যা। কি হলো, সকালবেলা মুড অফ করে বসলে কেন? কোনো ঝামেলা? উত্তর দেওয়ার ইচ্ছা নেই নাকি? কিছু জিজ্ঞেস করলাম তো। আমাদের কাছে এখন কত টাকা নগদ আছে বলো তো? টাকা কত? দরকার তো এখন 1,05,000 মতো। একটা বড় দাও মারার সুযোগ এসেছে। দাও? কি দাও যার জন্য তোমার এত টাকা লাগবে? জমি 40 বিঘার মতো জমি বাবা কেনার জন্য টাকা চেয়েছে। দাদাও ছিল, দাদা দিতে পারবে না। এবারে সুযোগ আমার, টাকাটা যদি জোগাড় করতে পারি। তো জমিটা কার নামে হবে শুনি? কার নামে আবার? বাবার নামে। বাহ, জমি হবে বাবার নামে আর পুরো টাকা দিচ্ছ তুমি? আজ বাবা মরে গেলে তো ভাগ হবে দুই ভাইয়ে, সেটা কি করে হয়? পুরো টাকা দেবে তুমি আর মালিকানা পাবে অর্ধেক। আমার কিছু দরকারি কথা আছে। পুলিশ ফাইল। কেমন আছেন আপনারা? আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের 2য় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর 2য় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। পুলিশ ফাইল। বুঝলি দিলীপ, হ্যাঁ। এই পাওনা টাকাগুলো যদি সব পাওয়া যেত না তাহলে। বাবা টাকা রেডি, তুমি জমির মালিকদের ডেকে আগাম টাকাটা দিয়ে দাও। নাও ধরো। তুই এত টাকা কোত্থেকে জোগাড় করলি রে ছোট খোকা? কিছু টাকা আমার কাছে ছিল, ওই 1,03,000 মতো। শ্বশুর মশাই চৈতালিকে দিয়েছিল, বাকি টাকা শ্বশুর মশাই দিয়ে দেবেন বলেছে। সে কি রে ছোটকু, তুই টাকার জন্য কুটুম বাড়িতে হাত পাতলি? এতে আমাদের মান সম্মানটা কোথায় থাকলো বলতে পারিস? এতে আমার মান সম্মান যাওয়া বা না যাওয়ায় কি দেখলে? দরকারে উনি টাকাটা ধার দিয়েছেন, সেই তো তোমাকে বাইরে থেকে হলো নিতে হতো, এমনকি চড়া সুরও দিতে হতো। তা তো আর দিতে হবে না, তার উপর শোধ দেওয়ার টাকাটাও থাকবে না। তুই এমন ভাবে কথাগুলো বলছিস, মানে উনি কি পারবেন এতগুলো টাকা দিতে? মানে উনি রাজি? মানে চৈতালি বাবার সঙ্গে কথা বলে নিয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি পারবেন দিতে এত টাকা? বাহ, এ তো খুব ভালো খবর। কি যে নিশ্চিন্তি লাগছে। দেখ দেখ দেখ, এই হচ্ছে ছেলে। বাপের মুখে রাগ কাটলো কি না কাটলো, সঙ্গে সঙ্গে টাকা নিয়ে এসে হাজির। তুই তো ওর বড় দাদা, আমার বড় ছেলে। তা বড় ছেলের মতো কটা কাজ করেছিস সংসারে বলতো? উদ্ধার তো সেই ছোট ছেলেই করলো। চিরটা কালি অপদার্থ অপগণ্ডই রইলি। বাবা আমার একটা কথা ছিল। হ্যাঁ বল না, ওরম মিনমিন করছিস কেন বল। বাবা আসলে দেখতে গেলে টাকাটা তো চৈতালি দিয়েছে, তাই ওর ইচ্ছে জমিটা আমার আর ওর নামেই কেনা হোক। তা হোক না, তা হোক না, না তাতে তো কোনো অসুবিধা নেই। আমি আর কদিন বাঁচবো? আমি বললে এ সমস্ত সম্পত্তি তো তোদের নামেই হোক, হোক তোদের নামেই হোক। বেশ, তুমি তাহলে ওদের ডাকো, আমরা সব কথা পাকা করে ফেলি। হ্যাঁ, আমি আজকেই খবরটা পাঠাচ্ছি। তাহলে তো আর এ বিষয়ে আমার মতামতের আর কোনো দামই নেই। কেন থাকবে? তুই কি করেছিস যে তোর কথা শুনতে হবে? যা কাজ করেছিস সেটুকু করেই উদ্ধার কর। মুরত নেই তোর সংসারে জোয়াল টানার, ওটা ছোট খোকাই পারবে। শোন ছোট খোকা, আরো কিছু বিষয় আছে, তোর সঙ্গে আলোচনা করেই ঠিক করবো। ঠিক আছে বাবা, ওসব হবে কোন রয়ে শোয়ে, এখন এদিকটা সামলাই।
শ্বশুর মশাই কাছে যাচ্ছি, টাকাগুলো নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জানো না হ্যাঁ, মদ খেয়েছি, মদ বেশ করেছি, রোজ খাবো আরো খাবো। দোহাই তোমার, চুপ করো, অনেক রাত হয়েছে, সবাই শুনতে পাবে। ছেলেটা কি ভাববে বলো তো? ভাবো, যে যা খুশি ভাবে ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে বাড়িতে আমার কোনো দাম নেই, সে বাড়ির কোনো লোকের কোনো কথা আমি ভাবতে চাই না। তুমি এরকম কেন করছো বলো তো? একটু শান্ত হও দয়া করে। দয়া? হ্যাঁ, তোমাকে দয়া? হ্যাঁ, আজ আমার যে অবস্থা না, সব শুধু তোমার জন্য। এবার এবার তুমি আমাকে এই পথে বিক্রি করে ছাড়বে? কেন, আমার বাবা হাত করে তোমার টাকা দিতে পারেনি বলে? তোমার ছোট ভাই বড় লোকের জামাই হয়েছে বলে? তোমার ভাইয়ের লজ্জা নেই হাত পাততে, আমার আছে। এতদিন জানতাম তোমারও আছে, তাই আমার কাছে তোমার একটা মান ছিল। এখন দেখছি তুমি ওই একই দলে, এমনকি তোমার বাবা মাও। সাবিত্রী, আমাকে তুমি মারলে কেন? কেন? সত্যি কথা বলেছি বলে? তুমি তুমি কেমন পাল্টে গেছো। তোমার এই সমস্ত ন্যাকা ন্যাকা কথা না আমার একদম সহ্য হচ্ছে না, বুঝলে? একদম সহ্য হচ্ছে না। যা কথা তুমি তোমার বাবাকে বলো, টাকা নিয়ে আসতে, টাকা টাকা টাকা, অনেক 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 টাকা নিয়ে আসতে বলো, বুঝলে? ছোটকুকে আমি কিছুতে এইভাবে লুটে নিতে দেবো না। সমস্ত সম্পত্তি নিয়ে ও আমাকে বিক্রি করে ছাড়বে না। এমন টাকা আমার বাবাকে শুষে নিলেও পাবে না। আমি বলতে পারবো না, তুমি বলো। তোমার আটকাচ্ছে কেন? আমিও পারবো না, যা বলার তোমাকে বলতে হবে। আমি পারবো না। কি? হ্যাঁ? পারবে না? পারবে না না? হ্যাঁ? ছাড়ো, তোমাকেই বলতে হবে, না বললে না এ বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, বুঝলে? এই দেখুন মা, সব ফাঁকা। আমি স্নান করতে গেছিলাম ওই টেবিলের উপর রেখে, এসে দেখি নেই। নিশ্চয়ই ওই পারুল নিয়েছে মা। ওই একমাত্র আমার ঘর পরিষ্কার করতে এসেছিল। ডাকুট আপনার ছোট ছেলেকে, ওই যা করার করবে। গয়না আমার চাই, আমি সব ছাড়খাড় করে রেখে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ছোট খোকাকে বলছি, ও আগে ফিরুক। তুমি একটু ঠান্ডা হয়ে বসো মা, তুমি একটু ঠান্ডা হয়ে বসো। ঠান্ডা হয়ে বসবো মানে নাকি? কত টাকার গয়না ছিল জানেন? 4 লাখ টাকা। দেখেছেন কখনো? কি ব্যাপার ছোট, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাড়িতে চুরি হলে কি মিনমিন করে কথা বলতে হয় দিদি? তোমাদের ওই আদরের পারুল গয়না নিয়ে ভেগেছে। দেখো তো বৌমা কি কাণ্ড, ও কি সব বলছে, ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও বলছে আমাদের পারুল নাকি ওর সব গয়না চুরি করে পালিয়েছে। অসম্ভব, অসম্ভব। পারুল চুরি করতেই পারে না, ও এরকম মেয়ে নয়। ওকে আমরা অনেক দিন ধরে চিনি। তুই কিছু ভুল করছিস না ছোট। ভুল? বাহ, আমার ভুল? একটা মেয়ে আমার গয়না নিয়ে পালালো। আর তুই পারুলকে চুরি করতে দেখেছিস? তুই দেখেছিস ওকে গয়না নিয়ে যেতে? ও না নিলে কে নেবে দিদি? একমাত্র পারুলই আমার ঘরে ঢুকেছিল। তারপরে সারা বাড়ি খোঁজ নিয়ে দেখলাম পারুলই নেই। হ্যাঁ, আমি ওকে বাড়িতে যেতে বলেছি। সকালবেলা বলছিল ওর মায়ের নাকি শরীর খারাপ, তাই তাড়াতাড়ি বাড়িতে যাবে। বাহ 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 বাহ। আচ্ছা দিদি, এই চুরির সাথে তুমি জড়িয়ে নেই তো? এইসব তুই কি বলছিস? আমি তোর গয়না চুরি করবো? হতেই পারে, তোমার স্বামীর টাকার দরকার। একদম উল্টো পাল্টা মিথ্যে কথা রটাবি না বলে দিচ্ছি। আমি মিথ্যুক? এত বড় কথা আমাকে? মা, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। বৌমা, না না মা, এরকম কথা বলে না। আচ্ছা ঠিক আছে, ছোট খোকা আসুক, আমি ওকে সব বুঝিয়ে বলবো। এই যে তুমি কিরকম বৌমা, হ্যাঁ? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি এখন এইসব কথা বলছো? তোমার কি কাণ্ড জ্ঞান সব লোক পেয়েছে? আমার কথার একটাও নড়চড় হবে না। নয় এ বাড়িতে ও থাকবে, আর নয় আমি। আর যদি ওই পারুলকে আমি জেলের ঘাড়ি না টানিয়েছি, আমার নামও তাহলে চৈতালি নয়। আরে ছোট বৌমা, শোনো শোনো। তুমি ভেবেছোটা কি? যা খুশি করবে, যা খুশি বলবে, কেউ কিচ্ছু বলবে না, সবাই সবকিছু মেনে নেবে, তাই না? আমি তো এমন কিছু বলিনি, এমন কিছু করিনি। তুমি কি শুনেছো? তুমিই জানো। নেকা কিছুই জানে না জানো, কচি খুকি। তুমি গয়না চুরির ব্যাপারে পারুলের পক্ষ নাওনি? চৈতালিকে মিথ্যাবাদী বলনি? না, বলিনি।
শুধু বলেছি সন্দেহ করে মিথ্যে দোষ না দিতে। পারুলকে তো আমি অনেক দিন ধরে চিনি, শুধু আমি কেন, তোমরাও তো চেনো। তোমাদের কি তা মনে হয়? তোমার আমার কথা কেউ শুনবে না। জানি চৈতালি যা বলবে, যেমন বলবে তোমরা তেমনটাই করবে। সে তো আজকে আমাকেও চোর বলেছে। কেউ তাকে কিছু বলেছে কি? তুমি শাসন করেছো? করনি। মানে মানে তুমিও মেনে নিয়েছো সে কথা? সত্যি তো, কেন বলবে? এখন তো দেওয়া নেওয়া খেলা চলছে। তোমরা সবাই স্বার্থপর, লোভী হয়ে গেলে। এই চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। আমাদের খাবে, আমাদেরই থাকবে, আর আমাদেরই তুমি খোটা দেবে। বড্ড মুখ হয়েছে না তোমার? হ্যাঁ হয়েছে। কই আগে তো ছিল না? এক রত্তি শান্ত মেয়ে ছিলাম। সত্যি কথা বলি বলে তোমাদের গায়ে ফসকা পড়ছে। আমি আবার বলবো, বারবার বলবো। কি করবে? কি করবে তুমি? কি করব? কি করব? দেখবে, দেখবে কি করব? ছাড়ো, লাগছে। ছাড়ো। শুনলে তো কি বলা হয়েছে? এই বাড়ি থেকে তোমায় বেরিয়ে যেতে। পাট চুকলো তোমার। আর আরেকটা কথা শুনে না, কাল সকালে ঘুম থেকে উঠে জানো তোমার এই পোড়ার মুখ আমাদের আর দেখতে নয়, বুঝলে? ছাড়ো। এরপর সাবিত্রীর বাবা অনেক কাকুতি মিনতি করে সাবিত্রীকে রেখে যায়। দিলীপের সঙ্গে কথাও বলে নেয়, কিছু টাকাও দেয় দিলীপের হাতে। কিন্তু সাবিত্রীর বাবার এই অসহায়ত্ব দশরথের পরিবারের কারো মনে এতটুকু ছাপ ফেলে না। পরিষ্কার জানিয়ে দেয় যে মেয়ের সম্মানের জন্য আরো অর্থ দিতে হবে। আসলে সম্মান টম্মান সব কথার কথা। এটা আসলে সাবিত্রীর বাঁচা মরার প্রশ্ন। দুর্বল এক ঘরে সাবিত্রীর দুর্বলতার সুযোগ নেওয়া। আর না দিলেই চলবে অত্যাচার, চলেও। আর এই অত্যাচার দ্বিগুণ উস্কে দেয় যখন মদনবাবু পুজোর উপহার দিয়ে যায়। তোমাকে না বলেছি তুমি আমাকে খেতে দেবে না? তুমি আমার সামনে থেকে চলে যাও। কেন? আমার হাতে খেলে কি তোমার জাত যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে, জাত যাবে। তুমি যাও না এখান থেকে। তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। কেন ঘ্যান ঘ্যান করছো? ঘ্যান করছি না, জিজ্ঞাসা করছি। তোমরা সবাই আমার সঙ্গে বাজে ব্যবহার করছো। আমি আর নিতে পারছি না। না নিতে পারলে পারবে না, চলে যাও, দরজা খোলা আছে। হ্যাঁ, আমাকে তো তাড়াতেই চাও তোমরা। না, তাড়াতে চাই না, আমি চাই তুমি মরে যাও, আপদ বিদেয় হোক। শুধুমাত্র আমার বাড়ির থেকে জিনিসপত্র দিতে পারে না বলে বিয়ে এতদিন পর তোমার আমাকে আপদ বলে মনে হলো? হ্যাঁ, তাই মনে হলো। দেখো, কালকে বাবা আসবে, এবার তোমাদের বাজে লাগবে না। সে ঠিক আছে, কিন্তু একটা কথা শুনে রাখো, এইবারও যদি ওই জিনিসপত্রগুলো আমার মা আর বাবার ভালো না লাগে, হয় মানে বিদেয় হও, না হলে গলায় দড়ি দিও। অত্যাচারের সীমা মাত্রা ছাড়ায় শারীরিক এবং মানসিকভাবে শেষ হয়ে যায় সাবিত্রী। সে বুঝতে পারে যে কোনোভাবেই এই লোভকে বাঁধতে পারবে না সে। তার এই বেঁচে থাকা শেষ করে দেবে তার বাবাকে। যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার বাবাকে অর্থ দিয়ে যেতে হবে মেয়ের মুখ চেয়ে। তাই একদিন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তার। আর তারপর
সাবিত্রী, ও সাবিত্রী। ও মা, তোমাকে ডাকছে। এ কি সাবিত্রী, তোমার এইরকম চেহারা হলো কি করে? বার বুঝি খুব মারছে? না না, ও একটু লেগে গেছে। হুম, একটু লেগে গেলে তো এরকম হয় না। লুকিও না, আমি সব বুঝতে পারছি। না না, তেমন কিছু না, ও একটু। দেখো সাবিত্রী, আমার অনেক দেখা আছে এমন। ঘরে ঘরে বউকে মারধরের ঘটনা তো কম দেখলাম না। সব লজ্জায় নয় ভয়ে চুপ করে থাকে। চুপ করে থাকা ছাড়া কি করার আছে বলতে পারো? সংসার তো করতে হবে, ছেড়ে তো চলে আসতে পারি না। ফেলে চলে যেতে তো বলছি না, কিন্তু চুপ করে থেকো না। দেখো, পুলিশকে বলো, এগুলো অন্যায়, অপরাধ। একা না পারো আমাদের সমিতিতে এসো, আমরাই নিয়ে যাব তোমাকে। কি যে বলো, থানা পুলিশ? না না, ওইসব আমি করতে পারবো না। আর তেমন তো এই জন্যই তোমরা পড়ে পড়ে মার খাও। রুখে দাঁড়াতে হয় সাবিত্রী। ভেবে দেখো, দরকার হলে এসো, কিন্তু আবারও বলছি, এভাবে সহ্য করো না। সহ্য করতে করতে তো একদিন শেষ হয়ে যাবে। আমার ওই স্কুলে দেরি হয়ে গেল, আমি যাই। হ্যাঁ, আমার দেরি হয়ে যাবে স্কুলে। তোকে আজকে না আমি একদম মেরেই ফেলবো। সামান্য করে টাকা তোকে আমি আনতে বলেছিলাম। তুই আমাকে যতই মারো, টাকা চাইতে আমি পারবো না। পারবি না? তুই পারবি না? তোর গার পার। ছাড়, ছেড়ে দে আমার হাত, ছেড়ে দে বলছি। না, ছাড়বো না। কি পেয়েছোটা কি আমায়? আমার বাবা কি টাকা হারাতে আছে? অনেক সহ্য করেছি, আর নয়। ও করবি না? তো কি করবি? পুলিশে দিবি আমাকে? অনেক বাড়াবাড়ি করছো, দরকার পড়লে তাই দেবো। বাবা, ও ছোট খোকা, এই তো আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে রে। তাই তো শুনছি। এই এই তুই টাকা আনতে যাবি কিনা বল। দাদা ছেড়ে দে বলছি। এই চলে এসো। দাদা দাদা, এরা মারদাঙ্গা করো না দাদা। তুই ওকে ছেড়ে দে। যত বড় মুখ না তার তত বড় কথা না। এই তুই পুলিশের ভয় দেখাচ্ছিস না? তোকে আমি মেরেই ফেলবো। চলো, আজকে মেরেই ফেলো, দেখবো তোমার কত বড় মুরত। তোর কিন্তু কত মার মেরেছে বলে দিচ্ছি, তোকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো তোকে আমি। না না না, কিছু করো না। চলো 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 চলো। এভাবে মুখ ভার করে বসে থেকে কোনো লাভ নেই দাদা। এভাবে চলতে পারে নাকি? না চললে আমি আর কি করব? সবই তো আমার কপাল। কপালকে দোষে কিছু হবে না দাদা, নিজের কপাল নিজেকেই তৈরি করতে হয়। আমার যাওয়ার হয়ে গেছে। কিচ্ছু হয়নি দাদা, তুমি এই অপমান সহ্য করবে কেন? তুমি কি পুরুষ মানুষ না? এত ভয় কিসে তোমার? বৌদি যদি না শোনে বের করে দাও। ওসব করে কোনো লাভ নেই, ও আমার ঘাট থেকে নামবেও না। নামবে নামবে, নামাতে জানতে হয় দাদা। তুমি আমার কথা মন দিয়ে শোনো, যদি করতে পারো বৌদিও ঘাট থেকে নামবে, আর তুমিও আবার ওই বড় লোকের মেয়ে দেখে আবার বিয়ে করবে। আর তখন চাইলেই টাকা। কি বলছিস কি তুই? ঠিক বলছি। বৌদিকে চিরজীবনের মতো সরিয়ে দাও। মানে? বুঝতে পারলে তো আমার কথা? তাহলে করেই দেখো। ওই যে কথায় আছে না, সাপও মরবে আর লাঠিও আস্ত থাকবে। তারপর মুক্ত হয়ে আমাকে আবার বিয়ে করতে বলছিস, তাই তো? আবার কি বলছি দাদা, বেশি দেরি করো না। শুভ কাজে বেশি দেরি করতে নেই। পুলিশ ফাইল। চিনি, চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু। তোমাদের ঘরে আসছে এই বালিকা বধূ। আগামী 4ঠা ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আসা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধূ। পুলিশ ফাইল।
বিকাশ বাবু, স্যার। পিএম রিপোর্ট কি বলছে? এটা আত্মহত্যা নয়? না স্যার, প্রথমে ভারী কিছু দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করে মারা হয়েছে, তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে। মার্ডার? ইয়েস স্যার, মার্ডার, এবং সেটাও প্ল্যান করে। চলো দেখি মার্ডার একজন না সবাই। এসো। ওকে স্যার। তাহলে এখনো আপনারা সবাই বলছেন সাবিত্রী দাস আত্মহত্যা করেছে, কি দিলীপ বাবু? তাই তো স্যার, আপনাকে তো সবই বলেছি। দরজাটা ভেজানো ছিল, আমি ঘরের মধ্যে ঢুকে দেখি স্যার। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট যে অন্য কথা বলছে দিলীপ বাবু, আত্মহত্যা নয়। রায়দিঘি থানার পুলিশ দশরথ দাসের গোটা পরিবারকে সাবিত্রী দাসকে খুনের অভিযোগে গ্রেপ্তার করলো, কিন্তু আদালতের রায় দিলীপ ছাড়া বাকি সবাই বেকসুর খালাস পেয়ে বেরিয়ে এলো। শুধুমাত্র দিলীপ দাসকেই তার স্ত্রীকে খুনের অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে মাননীয় আদালত। কিন্তু আমাদের তো চোখ খোলা, মন খোলা আর বুদ্ধিও সজাগ। এখানে শতপ্রবৃত্ত হয়ে শ্বশুর বাড়ির অযাচিত উপহার দেওয়া পণ দেওয়ারই সমান। তাই আমরা আগেও বলেছি, এখনো বলছি যে এই ধরনের উপহার দেওয়ার রীতিও এক ধরনের সামাজিক অপরাধ, যার জন্য প্রাণ দিতে হয় সাবিত্রীর মতো নিষ্পাপ নিরপরাধ আরো অনেক গৃহবধূকে। তাই আমরা এই রীতিকে ধিক্কার জানাই। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন পুলিশ ফাইলস।